হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যে বিষয় নিয়ে আজকে, তা হলো চণ্ডীমঙ্গল কাব্য। তোমাদের মেজর 3 এর যে বিষয়গুলো রয়েছে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ আলোচনা হয়েছে খুব সহজ ভাবে। আর আজ আমি তোমাদের মেজর যে তোমাদের 4 থেকে প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে। তো শুরু করার আগে তোমাদেরকে আগে বলে দিই, যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো, যারা থার্ড সেমিস্টারে অ্যাডমিশন হয়ে গেছো, তাদেরকে বলছি যে তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নম্বর 6295916282 এবং আমাদের আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে তোমরা কিন্তু সত্তর যোগাযোগ করো। ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে এবং নোটস প্রদান করাও শুরু হয়ে গেছে। সাপ্তাহিক ক্লাসগুলো হচ্ছে সপ্তাহে 2 দিন করে। তো দেরি না করে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। দেখো, তোমাদের আজকে যেহেতু আমি আলোচনা করব চণ্ডীমঙ্গল কাব্য, তো তোমাদের চণ্ডীমঙ্গল কাব্য আলোচনার যে পূর্বে আমাকে আগে তোমাদেরকে বলতে হবে যে চণ্ডীমঙ্গল কাব্যের যে বিষয়টা, সেই বিষয়ের আগে যে কয়েকটা বিষয়, মানে যেগুলো কয়েকটা উপাদান, সেই উপাদানগুলো আমাদেরকে আগে জানতে হবে। চণ্ডীমঙ্গল কাব্য কেন লেখা হয়েছিল, মুকুন্দরাম চক্রবর্তী কেন চণ্ডীমঙ্গল কাব্য লিখেছিল, তার কারণ কি, এবং তারপর আমি তোমাদের মূল যে বক্তব্য, মানে কাব্যের যে কাহিনী, সেটা তোমাদের সামনে আজ আমি তুলে ধরবো। দেখো, মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য লেখার যে কারণগুলো দেখিয়েছেন, তার মধ্যে প্রথমেই তিনি দেবদেবীর বন্দনা অংশ দিয়ে তার কাব্য শুরু করেছেন। সেখানে দেবী চণ্ডীর বর্ণনা হতে পারে, গণেশের বন্দনা হতে পারে, আগেকার দিনের মধ্যযুগের যে বিষয়গুলো ছিল, মধ্যযুগের যে ঘটনাগুলো ছিল, বেশিরভাগই সব দেবদেবী নির্ভর ঘটনা। এবং সেই সময় কাব্য শুরু করার আগে মধ্যযুগের কবিরা দেবদেবীর বন্দনা অংশ এবং তারপর গ্রন্থ উৎপত্তির কারণ অংশটি আলোচনা করে তারপরেই তারা কাব্য রচনায় মনোযোগ দিতেন, মনোনিবেশ করতেন। তো আজকে আমরা আগে জানবো যে চণ্ডীমঙ্গল কাব্যের গ্রন্থ উৎপত্তির কারণ কি 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 কারণ দেখিয়েছেন মুকুন্দরাম চক্রবর্তী, কেন তিনি চণ্ডীমঙ্গল কাব্য লিখলেন। মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হয় মধ্যযুগের চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। তিনি তার ব্যক্তি জীবনে প্রচুর দারিদ্রতার মধ্য দিয়ে জীবন যাপন করেছেন। তিনি নিজেই বলেছেন যে তিনি জমিদারের অত্যাচারে নিজের গ্রাম ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছিলেন। তৈল বিনা কইলু স্নান, এই শ্লোকের মধ্য দিয়ে বোঝাই যায় যে তিনি কতটা দারিদ্র্যের মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করেছেন। অর্থাৎ তিনি যখন স্নান করতেন তখন এক ফোঁটা তেলও তার জুটত না। সেই সময়ের পরিবেশ ছিল তৎকালীন সমাজ জমিদারের অত্যাচার। সেই সময় জমিদার রাজা যাই ছিল না কেন, সেই সময় প্রজাদের উপর অত্যাচার করা হতো, সাধারণ মানুষের কাছ থেকে জোর করে কর আদায় করা হতো, জমির মাপ উল্টো পাল্টা করা হতো। সেই জায়গায় প্রজাদের কোনো কথা মানা করা হতো না, অমান্য করা হতো, তাদের সমস্ত কথাকে অত্যাচার করা হতো, নিপীড়ন করা হতো। যে কারণে আমাদের মুকুন্দরাম চক্রবর্তী সে তার গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায় এই জমিদারি শোষণ থেকে উদ্ধার পাওয়ার জন্য। পরবর্তীতে তিনি গ্রন্থোৎপত্তির কারণে বলেছেন যে দেবী নাকি তাকে স্বপ্নাদেশ দিয়েছিল, অর্থাৎ দেবী চণ্ডী তাকে স্বপ্নাদেশ দিয়েছিল এই চণ্ডীমঙ্গল কাব্য রচনা করার। এবং এটা বাদ দিয়ে আরো দুটো কারণ আছে, সেটা হচ্ছে সেই সময়ে যে তৎকালীন সমাজের যে চিত্র, কতটা জমিদারি অত্যাচার ছিল সেই সময়। সেই সময় প্রজাদের ওপর রাজাদের, জমিদারদের অত্যাচার, জমির মাপ উল্টো পাল্টা করা, তাদেরকে ঠকানো, এই যে সমাজ, এই সমাজকে তুলে ধরাটাও তার উদ্দেশ্য ছিল। এমনকি তিনি যে রাজার পৃষ্ঠপোষকতায় ছিলেন, বর্ধমান রাজ, তার পৃষ্ঠপোষকতায় থেকে তিনি এই চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন। এবং পরবর্তীতে তারই ছেলে, সেই রাজার ছেলে যাকে তিনি গৃহশিক্ষকতা করতেন, যাকে তিনি বাড়িতে পড়াতেন, সেই রঘুনাথ যার নাম, তিনি মুকুন্দরাম চক্রবর্তীকে কিন্তু উপাধি দিয়েছিলেন কবি কঙ্কন।
এটা গেল হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে কিছু ব্যক্তি পরিচয়, তার কিছু কথা, এবং তার সাথে সাথে জেনে নিলাম যে গ্রন্থ উৎপত্তির কারণটা কি। এক হচ্ছে তিনি সেই সময় সমাজের তৎকালীন সমাজকে তুলে ধরতে চেয়েছেন, এবং দ্বিতীয়ত দেবী চণ্ডী তাকে স্বপ্নাদেশ দিয়েছিল। এই কারণগুলো দেখা যায় যে তিনি এই কারণবশতই চণ্ডীমঙ্গল কাব্য। হ্যাঁ, এবার আরেকটা কারণ আছে যেটা না বললেই নয়, সেটাও বলে দিই। যেহেতু চণ্ডীমঙ্গল অর্থাৎ দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যেই কিন্তু তিনি এই কাব্য রচনা করেছেন। এই তিনটা কারণ জানতে পারলেই আমাদের যেই জানাটা হয়ে গেল যে গ্রন্থ উৎপত্তির কারণ কি, কেন তিনি এটা লিখেছেন। এরপর তিনি যখন কাব্য কাহিনীতে মনোনিবেশ করছেন, যে জায়গা থেকে শুরু হয়েছে এই কাব্যটি, সেটা হচ্ছে দেবী চণ্ডীর যে মাহাত্ম্য প্রচার, দেবী চণ্ডী যে স্বর্গে থেকে মর্তে এসে পুজো গ্রহণ করতে চায়, তার পাথেয় হিসেবে তিনি দুটো চরিত্রকে বেছে নিয়েছেন। সেটা হচ্ছে ইন্দ্রপুত্র নীলাম্বর এবং ছায়া। দেবী চণ্ডী মর্তে তাদেরকে পাঠিয়ে তার উদ্দেশ্য ছিল যে মর্তে তার পূজা প্রচার হোক, সবাই তার পুজো করুক। আমরা দেখতে পারি যে মধ্যযুগের বেশিরভাগ দেবী কিন্তু দেবদেবী কিন্তু স্বর্গ থেকে মর্তে পাঠিয়ে কাউকে মাধ্যম করে পূজা প্রচার করতেন এবং পূজা পেতেন। এখানেও ঠিক তাই, দেবী চণ্ডী কিন্তু ইন্দ্রপুত্র নীলাম্বর এবং ছায়াকে এখানে উদ্দেশ্য করে তাদের দুজনকে পাথেয় করে স্বর্গ থেকে মর্তে পাঠিয়েছেন এবং তাদের দ্বারা পূজা অর্জন করেছেন। এবার এই যে কাহিনীটা, সেই কাহিনীটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো খুব সহজভাবে, যে চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনীটা কি। আমরা জানি যে সতী শিবের অপমান সহ্য করতে না পেরে দেহ ত্যাগ করেছিল, এবং সেই সময় মহাদেব উন্মাদ পাগল হয়ে গিয়েছিল। সেই সময়টাতে প্রয়োজন হয়েছিল পরবর্তীতে দ্বিতীয় বিবাহের, এবং সেই সতী আবার উমারূপে জন্মগ্রহণ করলেন। আর সেই উমারই আরেক রূপ হচ্ছে আমাদের দেবী চণ্ডী। তাহলে তার পতিদেব হচ্ছে মহাদেব। এই মহাদেবের পূজা অর্চনা এবং আরাধনা করতেন দেবরাজ ইন্দ্র প্রত্যেক দিন। তিনি ফুল অর্পণ করতেন তার মাথায়, চরণে, তাকে মন দিয়ে পুজো করতেন। দেবী চণ্ডী ঠিক এই সময়টার সুযোগ নিয়েছে। দেবরাজ ইন্দ্রের পুত্র নীলাম্বর প্রত্যেক দিন তার পিতার জন্য ফুল সংগ্রহ করে আনতো মর্ত থেকে, এবং সেই সময় একদিন দেবী চণ্ডী কাঠ পিঁপড়ের রূপ নিয়ে সেই ফুলের মধ্যে প্রবেশ করে যখন নীলাম্বর মর্তে ফুল সংগ্রহ করতে এসেছিল। এবং বেশিরভাগ সময় দেবী চণ্ডী লক্ষ্য করতেন নীলাম্বর যখন ফুল তুলতে যেত, তখন তিনি মর্তে এক ব্যাত পরিবারের দিকে খুব অধীর আগ্রহের সাথে তাদের দিকে চেয়ে থাকতো। ব্যাত পরিবার মানে কারা? যারা পশু পাখি মেরে জীবনযাপন করে, চামড়া বিক্রি করে, মাংস বিক্রি করে জীবনযাপন করে, বন জঙ্গলে সারাক্ষণ শিকার করে বেড়ায়, এই যে ব্যাত, সেই ব্যাতদের দিকে তার নাকি নজর থাকতো। এটা দেবী চণ্ডী লক্ষ্য করেছিলেন। একদিন ঠিক এই সময় ইন্দ্রদেব যখন শিবের পুজো করবে, নীলাম্বর সেই ফুল যখন এনে দিল, সেই ফুল যখন আমাদের দেবরাজ ইন্দ্র শিবের মাথায় দিলেন, তখন সেই পিঁপড়ে কিন্তু তাকে দংশন করে শিবকে, এবং শিব প্রচন্ড রেগে যায়। তখন ইন্দ্রদেব বলে যে আমাকে অভিশাপ দেবেন না মহাদেব, আমি এই ফুল তুলে আনিনি, এই ফুল তুলে এনেছে আমার পুত্র নীলাম্বর। এই সময় এই সমস্ত যে যা কিছু হচ্ছে, যার প্ররোচনায় হচ্ছে এই ঘটনাগুলো, সবটাই কিন্তু দেবী চণ্ডীর প্ররোচনায় হচ্ছে। এরপর দেখা যায় মহাদেব তাদের অভিশাপ দিচ্ছে নীলাম্বরকে, এবং তার সাথে তার স্ত্রী ছায়া দুজনেই দেহত্যাগ করছে, এবং তারা মর্তে ফিরে আসছে। এই যে তাদেরকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসা, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদেরকে দিয়ে এখন পূজা প্রচার করাবে দেবী চণ্ডী।
দুজনকেই জন্মগ্রহণ করিয়েছে ব্যাস পরিবারে। অত্যন্ত কষ্টের সঙ্গে জীবন অতিবাহিত করতে হচ্ছে, অভাব, এবং মর্তেও কিন্তু কালকেতুর সঙ্গে আমাদের কালকেতু আর ফুল্লরার বিবাহ হচ্ছে। এবার তোমরা বলবে কালকেতু ফুল্লরা আবার কে? স্বর্গে তো নাম ছিল নীলাম্বর ছায়া, আসলে তারা এখন ব্যাস পরিবারে জন্মগ্রহণ করেছে। নীলাম্বরের নাম হয়েছে কালকেতু আর ফুল্লরার নাম হয়েছে ছায়া। এরপর তারা দুজন, তাদের দুজনের মধ্যে বিবাহ হয় এবং তারা অতি কষ্টে জীবনযাপন করতে থাকে। কালকেতু প্রচন্ড পরিমাণে শিকার করে, প্রত্যেকদিন বন জঙ্গলে একটা পশুকেও থাকতে দেয় না। এরকম পরিস্থিতিতে একদিন বনের পশুরা, এই চণ্ডীমঙ্গল কাব্যের একটা অংশ আছে যেখানে পশু পাখির ক্রন্দন নামে, যেখানে বনের পশুরা যেরকম বাঘ, সিংহ, হরিণ, গন্ডার, এরা সবাই মিলে দেবীচণ্ডীর কাছে গিয়ে কান্না করছে যে আমরা কোথায় থাকবো, আমাদেরকে তো কালকেতু থাকতে দিচ্ছে না, আমাদের জায়গা কেড়ে নিচ্ছে, আমাদের কেড়ে নিচ্ছে, তাহলে আমরা যাবো কোথায়? তখন দেবীচণ্ডী তাদের বললেন, আশ্বাস দিলেন, তোমরা যাও, আমি কালকেতুর সাথে কথা বলবো। এরপর একদিন দেবীচণ্ডী স্বর্ণগধিকার রূপ নিয়ে জঙ্গলে প্রবেশ করেন এবং সেদিন কি হয় জানো তো? সেদিন কিন্তু কালকেতু একটা শিকারও পায়নি বনে। যখন সে বাড়ি ফিরে যাবে তখন দেখলেন যে ওই সাপটা পড়ে আছে, স্বর্ণগধিকা পড়ে আছে, তাহলে ঠিক আছে সেটাকেই বাড়ি নিয়ে যাই। সেটাকেই সে বাড়ি নিয়ে গেছে এবং বাড়ি নিয়ে গিয়ে ঘরে প্রবেশ করিয়ে সেটাকে রেখে সে ফুল্লরাকে খুঁজতে যখন বাইরে বের হয়, ঠিক তখন ফুল্লরা আরেক দিক দিয়ে ঘরে প্রবেশ করে এবং ফুল্লরা ঘরে প্রবেশ করে দেখে সে এক এত সুন্দর একটা নারী যে কিনা সেজে গুজে বসে আছে তার ঘরে। ফুল্লরা খুব স্বাভাবিকভাবেই সেই নারীকে দেখে ভাবে যে আমার স্বামী হয়তো আরেকটা বিবাহ করেছে, অর্থাৎ সতীনী নিয়ে এসেছে ঘরে। তখন দেবীচণ্ডী কোন রকম কোনো কথা বলেননি। যখন কালকেতু এসেছে, ঘরে ঢুকেছে, কালকেতুর সঙ্গে যখন ফুল্লরার প্রায় বচসা বেঁধে গেছে, তখন দেবীচণ্ডী জানাচ্ছে যে আমি তোর সতীন নই, আমি দেবীচণ্ডী, আমি এসেছি তোদের ভাগ্য ফেরাতে। তোদের এই দারিদ্রতা, তোদের এই পশু মেরে জীবনযাপন, এগুলো আর করতে হবে না। তোদেরকে আমি কি দেব? একটি স্বর্ণ অঙ্গুরি দেব এবং 7 ঘোড়ার ধন দেব। তোদের একটা রাজ্য হবে, সেই রাজ্যের রাজা হবে কালকেতু এবং তার অনেক প্রজা হবে। এই আশীর্বাদে বরপ্রাপ্ত হলেন আমাদের কালকেতু এবং ফুল্লরা। এরপর তিনি বললেন যে আর যেন কালকেতু কখনো জঙ্গলে শিকার করতে না যায়। কালকেতু ঠিক তাই করলেন, দেবীর নির্দেশ পালন করলেন। এবার শেষে অঙ্গুরি যখন বেচতে যাবে, বেচতে গিয়ে সেখানে একটা অসুবিধার মধ্যে পড়লেন। আমি একটা কথা বলে রাখি তোমাদের, এতক্ষণ ধরে যখন আলোচনা করছি, চণ্ডীমঙ্গল কাব্যের মূল 3টে চরিত্র তো তোমরা বুঝেই গেছো, কালকেতু, ফুল্লরা আর দেবীচণ্ডী। আরো 2টো চরিত্র আছে, সেটা হচ্ছে ভারুদত্ত এবং মুরারিশীল। এই মুরারিশীল নামে যে চরিত্রটি রয়েছে, তার কাছে সেই স্বর্ণ অঙ্গুরিটা বিক্রি করতে গিয়েছিল আমাদের কালকেতু। তখন সেই মুরারিশীল, ধূর্ত মুরারিশীল বলেছিল, সোনা নয়, রূপা নয়, এ ভাঙা পিতল, অর্থাৎ তুমি এটাকে ঘষে মেজে সোনার মতো করে এনেছো। এই কথাটা শোনার পর কালকেতু কিন্তু আর সেখানে অপেক্ষা করেনি, সে অন্যত্র যাওয়ার চেষ্টা করেছে সেটাকে বিক্রি করার জন্য। আর ঠিক সেই সময় মুরারিশীল তাকে পর্যাপ্ত পরিমাণে যে অর্থ রয়েছে সেটা দেওয়ার কথা প্রকাশ করাতে তারপর কালকেতু তার কাছে সেই অঙ্গুরিটা বিক্রি করেছে। তাহলে এখানে মুরারিশীল কিন্তু একটা খল চরিত্র। পাশাপাশি আমাদের কালকেতু যখন তার নিজের রাজ্য প্রতিষ্ঠা করলো, গুজরাট রাজ্য নামে, তখন সেখানে আরেকজন রাজার, কলিঙ্গ রাজ নামে একজন রয়েছে, সেই রাজার সঙ্গে তার বিরোধ বাধে, শত্রু হয়ে দাঁড়ায় কালকেতু সেই কলিঙ্গ রাজে। এই যে তাদের মধ্যে শত্রুতা, এটা হয় ভারুদত্তের দ্বারা, এবং ভারুদত্তকে কিন্তু আমাদের কালকেতু পরবর্তীতে রাজ্য থেকে বিতাড়িত করে দেয়। এই 2টো চরিত্র কিন্তু খল চরিত্র, এই আমাদের ভিলেন চরিত্র বলতে পারো, এই ভারুদত্ত এবং মুরারিশীল এই কাব্যের মধ্যে, চণ্ডীমঙ্গল কাব্যের মধ্যে। এবং মূল চরিত্র 3টা, সেটা হচ্ছে চণ্ডী দেবী,
দেবীচণ্ডী, আমাদের ফুল্লরা এবং কালকেতু। এরপর তিনি গুজরাট রাজ্য প্রতিষ্ঠা করার পর সেখানে প্রজার অভাব হয় এবং সেটাও তিনি দেবদেবীকে জানান, এবং তারপরে প্রজারও ব্যবস্থা করে দিয়েছেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি দিয়ে। এবং কলিঙ্গ রাজার সঙ্গে যখন তার শত্রুতা হয়, তিনি কলিঙ্গ রাজা আমাদের কালকেতুকে নিক্ষেপ করেন কারাগারে, এবং পরবর্তীতে দেবীরই আদেশে তিনি আবার তার কাছে ক্ষমা চান এবং তাকে ছেড়ে দেন। এই যে ঘটনাটা তোমাদের সামনে বললাম, এই ঘটনার পর কালকেতু এবং ফুল্লরা তার একমাত্র পুত্রকে তার রাজ্য দিয়ে তারা কিন্তু কোথায় যাচ্ছে? আবার স্বর্গে ফিরে যাচ্ছে। অর্থাৎ সেই নীলাম্বরার ছায়ার যে এসেছিল, নীলাম্বর এবং ছায়া, তারা কিন্তু দেবদেবীর পূজা প্রচার করেছে। তারা যে বড়লোক হয়েছে, এখন তারা যে রাজা হয়েছে, তারপর তারা বড় করে চণ্ডী দেবীর পুজো করেছে এবং প্রজারাও কিন্তু ঘরে ঘরে দেবী চণ্ডীর পুজো করছে। যখনই দেবী চণ্ডীর পূজা প্রচার হয়ে গেল মর্তে, তখনই কিন্তু তারা আবার স্বর্গে ফিরে গেল, অর্থাৎ নীলাম্বর এবং ছায়া তারা স্বর্গে ফিরে গেল। এই যে ঘটনাটা তোমাদের সামনে ধরলাম, এটা পুরোটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের টোটাল দুটো অংশ, একটা আখেটিক খণ্ড, একটা হচ্ছে বণিক খণ্ড। আখেটিক খণ্ডকে অনেকে ব্যাদ খণ্ডও বলে। তো এই আখেটিক খণ্ড তোমাদের রয়েছে, বণিক খণ্ড যেহেতু নেই সেটা আমি তোমাদের সামনে আলোচনা করছি না। আখেটিক খণ্ডের যে পুরো ঘটনাটা, এটা তোমাদের কাহিনীটা তোমাদের ভালো মতো মনে রাখতে হবে, এবং এখান থেকে যা যা কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো আমি তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করবো, যে কিরকম কিরকম কোশ্চেন আসতে পারে এই চণ্ডীমঙ্গল কাব্য থেকে। তবে এই শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে কিন্তু না জানলেই নয়, যতটুকু বলেছি ততটুকু মাথায় রাখার চেষ্টা করবে। পরবর্তীতে আমি তোমাদের যে নোটস গুলো দেবো, সেখানে তোমরা খুব ভালো মতো যেগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে নোটস গুলো। তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম চণ্ডীমঙ্গল কাব্য মুকুন্দরাম চক্রবর্তী লেখা। আশা করছি আমার ক্লাস তোমাদের ভালো লাগছে। অতি সাধারণভাবে সোজা সাপটা ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থেকো। তোমাদের এই সহযোগিতায় পাশে থাকাটা আমাদের আরো ভালো কাজ করতে প্রেরণা যোগায়। তাহলে চলো, আজ এত পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে আরেকটি নতুন বিষয় নিয়ে চলে আসবো। ততদিন অবধি সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।